We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens. নমস্কার, আমি কৌশিক। শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমাদের দেশে নির্বাচনী ব্যবস্থায় 1952 থেকে শুরু করে গত প্রায় 7 দশক ধরে একের পর এক যে ভোট হয়ে এসেছে তাকে কার্যত অভিবাদন জানিয়ে 2009 সালের 2রা জুন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ভি মিশেল কি লিখেছিলেন শোনাই আপনাকে। উনি বলছেন, এক বিরাট কর্মযজ্ঞ বৈচিত্র্যময় গণতন্ত্রের প্রতি যেন এক কাব্যিক নিবেদন, যেখানে প্রাচীন এক সভ্যতা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে তাদের রায় দেবে ভোট দানের মাধ্যমে, বলবে কোন পথে তারা এগোতে চায়। সাংবাদিক মিশেল লিখছেন, ভারত হলো সেই জাতি যাদের মধ্যে থেকে হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ পৃথিবীর 4টি গুরুত্বপূর্ণ ধর্মের জন্ম হয়েছে। ভারত হলো সেই দেশ যেখানে পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম জনসংখ্যার বাস। ভারত সেই দেশ যেখানে খ্রিস্ট ধর্মের অধিষ্ঠান 2000 বছর ধরে। ভারত সেই দেশ যেখানে রয়েছে সুপ্রাচীন সব সিনাগগ। যিশুর জন্মের 70 বছর আগে যখন রোমানরা জেরুজালেমে ইহুদিদের সেকেন্ড টেম্পল ধ্বংস করেছিল, প্রায় সেই সময় থেকে ভারতে রয়েছেন ইহুদিরা। যে দেশে দলাই লামা বাস করেন, যে দেশের আশ্রয়ে রয়েছে নির্বাসিত তিব্বত সরকার, যেখানে পারস্য থেকে এসে বহু যুগ ধরে বাস করছেন জরাথ্রুস্ট্রিয়ান পার্সিরা, যেখানে আর্মেনিয়ান, সিরিয়ানরা থাকতে থাকতে ভারতীয় হয়ে গেছেন। 2009 সালের ভোট নিয়ে লিখতে গিয়ে সাংবাদিক মিশেল এরপর লিখছেন, এটা সেই দেশ যেখানে হিন্দুরা সংখ্যাগুরু, কিন্তু সে দেশে 3 জন মুসলিম প্রেসিডেন্ট হয়েছেন গত 70 বছরে। শিখরা জনসংখ্যার বিচারে নগণ্য হয়েও সে দেশে একজন শিখ প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের সবথেকে প্রাচীন দলের প্রধান একজন ক্যাথলিক খ্রিস্টান মহিলা। এমনই উদারতা আর বৈচিত্র্যপূর্ণ এই ভারত নামের দেশ। 1952 সালে ভারতে যখন প্রথম নির্বাচন হচ্ছে, আমাদের শিক্ষিতের হার ছিল 100 জনে মাত্র 16 জন। 21 বছর বয়সী সব পুরুষ এবং মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল সংবিধানের জন্মলগ্ন থেকেই। মনে রাখতে হবে, আমেরিকায় কিন্তু মহিলারা পুরুষদের সঙ্গে ভোটাধিকার পাননি। প্রায় 150 বছর তাদের অপেক্ষা করতে হয়েছিল। তাও অনেক আন্দোলনের পরেই আমেরিকায় মহিলারা ভোটাধিকার পেয়েছিলেন। আর ব্রিটেন, বিশ্বে গণতন্ত্রের পীঠস্থান বলা হতো যে দেশকে, সেখানে পুরুষদের ভোটাধিকার চালু হওয়ার প্রায় 110 বছর পরে 1920 সালে মহিলাদের ভোটাধিকার দেওয়া হয়েছিল। ভারতে তা হয়নি। এখানে আমাদের সংবিধানে প্রথম দিন থেকেই মহিলাদের সমান অধিকার। এই সব কারণে ভারতের গণতন্ত্র প্রথম থেকেই সারা বিশ্বের সম্মান আদায় করে নিয়েছিল। কিন্তু আজ প্রায় 7 দশক পরে বিশ্ববাসীর চোখে সে সম্মান যে আর ততটা নেই, সে কথা বলাই বাহুল্য। পৃথিবীতে ভারতকে এখন কখনো বলা হচ্ছে আংশিক মুক্ত, মানে পার্টলি ফ্রি কান্ট্রি, কখনো বলা হচ্ছে ইলেকটোরাল অটোক্রাসি, মানে নির্বাচিত স্বৈরতান্ত্রিক দেশ। এই নতুন পরিচয়ের সম্পূর্ণ কৃতিত্ব অবশ্য বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একার। তার নেতৃত্বে গত 7 বছরে ভারত এই জায়গায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভাষায় কথা বলছেন লক্ষ্য করুন। আমাদের দেশে যে সংবিধান, সেখানে বলা হয়েছে মাল্টি পার্টি ডেমোক্রেসি, মানে বহুদলীয় গণতন্ত্রের কথা। ভারতকে বলা হয়েছে ইউনিয়ন অফ স্টেটস,
বহু রাজ্য, বহু রাজনৈতিক দল প্রতিযোগিতা করবে। সংখ্যা গরিষ্ঠের সমর্থন যেদিকে থাকবে সেই দলের বা সেই জোটের সরকারই হবে রাজ্যে রাজ্যে সংবিধান সম্মত সরকার। একইভাবে সরকার তৈরি হবে কেন্দ্রেও। সেই সংবিধান সম্মত রাজ্য সরকার কখনোই কেন্দ্রের অধীন নয়, তার মর্যাদা সংবিধানে নির্দিষ্ট করে বলা আছে। কেন্দ্রের সঙ্গে তার সম্পর্ক হবে সেটাও সাংবিধানিক ধারা উপধারায় বাঁধা। কেন্দ্রে যে রাজনৈতিক দলের সরকারই থাকুক, সেই সরকারও রাজ্য সরকারের সঙ্গে কথা বলবে সংবিধান মেনেই। এর মধ্যে কোনো রকম অস্পষ্টতা নেই। কিন্তু নরেন্দ্র মোদী মানুষকে কি বলছেন? বলছেন ডাবল ইঞ্জিন সরকার হলে নাকি রাজ্যবাসী বাড়তি সুবিধা পাবেন। এটা একটা সম্পূর্ণ সংবিধান বিরোধী মন্তব্য। সংবিধানের নামে শপথ নেওয়া কোনো ব্যক্তি এমন কথা বলতেই পারেন না। কথাটা বেআইনীয়। যদি কেউ বলেন কেন্দ্রে আর রাজ্যে একই দলের সরকার হলে বাড়তি সুবিধা, আর কেন্দ্রে রাজ্যে ভিন্ন দলের সরকার হলে অসুবিধা তৈরি হবে, তার মানে তিনি সংবিধান বিরোধী মন্তব্য করছেন। নির্বাচন কমিশনের উচিত ভেবে দেখা এই ধরনের সংবিধান বিরোধী মন্তব্যের উপর তারা কোনো নিষেধাজ্ঞা জারি করবে কি না। নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী তিনি চান কেন্দ্রে এবং রাজ্যে রাজ্যে এক দলের সরকার তৈরি হোক। সেটা আমাদের সংবিধানে যে বহুদলীয় সরকারের কথা, যে মাল্টি পার্টি ডেমোক্রেসির স্পিরিটের কথা বলা আছে, তার বিরুদ্ধে যায়। সময় একটা বিরতির পর আবার ফিরে আসছি চতুর্থ স্তম্ভে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আবার চতুর্থ স্তম্ভে। প্রধানমন্ত্রীর কথা নিয়ে বলার মতো বিষয় আরও আছে। সুপ্রিম কোর্ট সাম্প্রতিক রায় বলেছে প্রিভেসি বা ব্যক্তিগত পরিসর হলো একজন নাগরিকের মৌলিক অধিকার। ভাবুন, একজন মুখ্যমন্ত্রীর ফোনে আড়ি পাতা হচ্ছে, আর সেই অডিও ক্লিপ সাংবাদিক সম্মেলন করে প্রকাশ করছেন বিজেপির নেতারা। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সেই অডিও ক্লিপ নিয়ে আলোচনা করছেন। এক নজিরবিহীন ঘটনা। প্রধানমন্ত্রীর তো উচিত ছিল জানতে চাওয়া যে এই অডিও ক্লিপ কিভাবে প্রকাশ্যে এলো, কারা আড়ি পাতলো দেশের একজন মুখ্যমন্ত্রীর ফোনে। তা না করে তিনি যা করছেন তাতে বোঝাই যাচ্ছে যে তিনি এই কাজকে সমর্থন করছেন। সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। ব্যক্তিগত পরিসরে এই যে রাষ্ট্রের বেআইনি প্রবেশ, এটা কি দেশের একজন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেই হচ্ছে, নাকি সব বিরোধী মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেই ঘটছে, নাকি অপছন্দের নাগরিক, বুদ্ধিজীবী, সাংবাদিকদের ক্ষেত্রেও হচ্ছে? দেশের একজন মুখ্যমন্ত্রীর সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার যদি রক্ষিত না হয় এবং এমন ঘটনা ঘটছে দেখেও দেশের প্রধানমন্ত্রী যদি সেই অডিও টেপকে জনসভায় ব্যবহার করে ভাষণ দেন, তাহলে দেশের আম নাগরিক তাদের ব্যক্তি স্বাধীনতা রক্ষায় কার মুখের দিকে তাকাবে? সেই প্রধানমন্ত্রীর দিকে যিনি ইতিমধ্যেই জনসমক্ষে প্রমাণ করে দিয়েছেন যে তার কাছে এই সব সাংবিধানিক অধিকারের কোনো মূল্য নেই। এবারে বিজেপির টাকা পয়সার কথা শুনুন। আমাদের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই প্রশ্ন অবশ্য বাইরের কেউ তুলছেন না, উঠছে ভিতর থেকে। প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার শাহাবুদ্দিন ইয়াকুব কুরেশি, যিনি SY কুরেশি নামেই বেশি পরিচিত, তিনি সম্প্রতি সংবাদ মাধ্যমে কঠোর ভাষায় সমালোচনা করেছেন বর্তমান নির্বাচন কমিশনের কাজকর্মের। প্রশ্নটা নির্বাচনী বন্ড নিয়ে। নির্বাচন কমিশন অতীতে বলেছিল এই বন্ড নির্বাচনে স্বচ্ছতার পরিপন্থী, কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সংগঠনের করা মামলার শুনানিতে যোগ দিয়ে নির্বাচন কমিশন মত বদলে বলেছে নির্বাচনী বন্ড রাজনৈতিক দলগুলো নিতেই পারে।
এই নিয়ে তাদের কোনো বিরোধিতা নেই। সুপ্রিম কোর্ট অনুমতি দিয়ে দিয়েছে। বন্ডের মাধ্যমে টাকা পেয়েও গিয়েছে রাজনৈতিক দলগুলো, যার সিংহভাগ টাকাই এর আগে দেখা গেছে বিজেপির ফান্ডে ঢুকেছে। এবারেও সম্ভবত তার ব্যতিক্রম হয়নি। বন্ডের মাধ্যমে টাকা নেওয়ার অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে যে দেখা উচিত এই অর্থ যেন সন্ত্রাসবাদীদের হাতে না যায়। এসওয়াই কুরেশি এইখানেই প্রশ্ন তুলেছেন। তিনি চান কোর্ট বলুক এই অর্থে যেন বিধায়ক কেনা বেচাও কোনো দল না করে, অনৈতিক কাজে যেন এই অর্থ ব্যবহার না করা হয়। কারণ সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত। এই অর্থ কোনো অনৈতিক কাজে ব্যবহার হলে সুপ্রিম কোর্টের অবশ্যই তা দেখার দায় এবং অধিকার দুই আছে। আরো কিছু কথাও আছে, বলবো ফিরে এসে একটা বিরতির পর। সঙ্গে থাকুন চতুর্থ স্তম্ভে। বিরতির পর আবার ফিরে এলাম চতুর্থ স্তম্ভে। 2017 সালের বাজেট বক্তৃতায় তৎকালীন অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি খুব গুরুত্বপূর্ণ দুটো কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, রাজনৈতিক দলগুলোর অর্থ গ্রহণের বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছতা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু পরিচ্ছন্ন নির্বাচন সম্ভব নয়। আর এও বলেছিলেন, গত 70 বছরেও আমরা এই স্বচ্ছতা অর্জন করতে পারিনি। এই দুই গুরুত্বপূর্ণ মন্তব্যের পর অনেকেই আশা করেছিলেন তিনি বোধহয় স্বচ্ছতার স্বার্থে নতুন কোনো কঠোর ব্যবস্থা নিতে চলেছেন। না, তা তিনি করলেন না। তারপরই তিনি ঘোষণা করলেন নির্বাচনী বন্ডের কথা। ভারতীয় নির্বাচনী ব্যবস্থায় যতটুকু স্বচ্ছতা ছিল, মৃত্যু হলো তারও। তার আগে পর্যন্ত নিয়ম ছিল 20,000 টাকার উপরে সমস্ত লেনদেন রাজনৈতিক দলগুলিকে বাধ্যতামূলকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে। অরুণ জেটলির নতুন ঘোষণার পর নিয়ম হলো এমনকি 2,000 কোটি টাকার লেনদেনও কোনো দলকে আর নির্বাচন কমিশনকে জানাতে হবে না। তারই নাম নির্বাচনী বন্ড। তো কেন জানাতে হবে না? অরুণ জেটলি অর্থাৎ বিজেপির যুক্তি ছিল, দাতারা নাকি চান না তাদের নাম জানাজানি হোক। তো কেন তারা চান না? প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি প্রশ্ন তুলেছেন, তারা কি এই জন্য নিজেদের নাম গোপন রাখতে চান যে লোকে যাতে জানতে না পারে শাসক দলের নির্বাচনী ফান্ডে কোটি কোটি টাকা চাঁদা দিয়ে বিনিময়ে তারা কি পেলেন সেটা যাতে গোপন থাকে? কোনো ব্যাংক ঋণ, কোনো সরকারি বরাত, কোনো লাইসেন্স ইত্যাদি কি কি তারা পাচ্ছেন শাসক দলের ফান্ডে টাকা ঢেলে, সেটা যাতে গোপন থাকে। কেউ কি সেই ব্যাংক ঋণ নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন? এইসব প্রশ্নই কিন্তু তুলেছেন এসওয়াই কুরেশি। কারণ বিজেপি সরকার যতই বলুক দাতারা তাদের নাম গোপন রাখতে চান, আসলে নাম সম্পূর্ণ গোপন থাকে না। যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা পড়ছে সেই ব্যাংক জানতে পারে দাতা কারা, কোন দাতা কোন রাজনৈতিক দলকে কত টাকা দিলেন, আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক মারফত তা সরকারও কিন্তু চাইলেই জানতে পারে। এবার যে দাতা যত অর্থ দিলেন তার বিনিময়ে তিনি কিছু পেলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু ব্যবস্থা এমন করা হয়েছে তেমন কিছু যদি ঘটেও তবে তা গোপন থাকবে। সাধারণ মানুষ, দেশের নাগরিকরা তা জানতে পারবেন না। ফলে এক চূড়ান্ত অস্বচ্ছতা তৈরি করা হলো লোকচক্ষুর আড়ালে। রাইট টু ইনফরমেশন আইনেও জানানো হবে না এসব তথ্য। কিন্তু কেন এই গোপনীয়তা? কার স্বার্থে এই গোপনীয়তা? এই প্রশ্নই তুলেছেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার। আগে নিয়ম ছিল যে সংস্থা লাভ করেছে শুধু সেই সংস্থাই কোনো রাজনৈতিক দলের ফান্ডে টাকা দিতে পারবে। কতটা? সর্বোচ্চ পরিমাণ লাভের 7.5%। নরেন্দ্র মোদী সরকার সেই নিয়ম বদলে দিয়েছে। এখন নিয়ম হয়েছে লাভের 100% পলিটিক্যাল ফান্ডে দান করা যাবে। শুধু তাই নয়, লোকসানে চলছে এমন সংস্থাও রাজনৈতিক দলের ফান্ডে টাকা দিতে পারবে। আচ্ছা, কেন এমন অদ্ভুত নিয়ম? অনেকেই মনে করছেন লোকসানে চলা রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকেও এই কৌশলে টাকা দলীয় ফান্ডে আনা সম্ভব হবে, তাই এই নিয়মের পরিবর্তন। এর জন্য
2013 সালের কোম্পানিজ অ্যাক্টের 182 নম্বর ধারা বদলে দেওয়া হয়েছে। অথচ এই নিয়ে দেশের বিরোধী নেতাদের কোনো উচ্চবাচ্য নেই। এখানেই শেষ নয়, স্বচ্ছতার নামে মোদী সরকার আইনে আরও যে পরিবর্তন আনলো সেটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টসে দেখানো হবে না এই ব্যয়। অর্থাৎ ডোনেশনের পরিমাণ, উৎস শুধু দেশের নাগরিকদের থেকে গোপন রাখা নয়, শেয়ার হোল্ডারদের থেকেও গোপন রাখা হচ্ছে যে তাদের টাকা কোন দলের ফান্ডে গেল সেই তথ্য। স্বভাবতই প্রশ্ন উঠছে বহু, যদিও জবাব দেওয়ার কেউ নেই। ভাবুন ভাবুন, আজ এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens